দীর্ঘ বৈঠকের পরও সমঝোতা ছাড়া ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। নমনীয় না হয় পরস্পরকে দোষারোপ, আশাবাদী পাকিস্তান। রাজধানী ঢাকা সহ 4 সিটি কর্পোরেশনের দ্বিতীয় ধাপে শুরু হামের টিকাদান কর্মসূচি। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5 এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। নোয়াখালীতে অভিযান চালিয়ে 6,815 লিটার তেল জব্দ কোস্টগার্ডের। পার্বত্য 3 জেলায় চলছে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। সকালে নদীতে ফুল ভাসানোর মাধ্যমে নিজ নিজ কৃষ্টি সংস্কৃতির উদযাপন। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। টানা 21 ঘন্টা বৈঠকের পরেও কোনো সমাধান আসেনি বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার সকালে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ওয়াশিংটনের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। যথেষ্ট নমনীয় হয়েই সেরা প্রস্তাব দিয়েছিলেন তারা, তবে শর্ত মানতে রাজি হয়নি ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠকে বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলে জানান ভ্যান্স। বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার চেয়েছেন তারা, কিন্তু শর্ত মানতে নারাজ তেহরান। ভবিষ্যতে তেহরান এ বিষয়ে ভাববে বলেও আশাবাদ জানান ভ্যান্স। বলেন, আলোচনা চলাকালে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা আন্তরিকভাবেই আলোচনা করেছি। সবশেষে খুব সোজাসাপটা একটি প্রস্তাব দিয়েছি, যেটা আমাদের তরফ থেকে চূড়ান্ত এবং সেরা অফার। আমরা বেশ নমনীয়ই ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো সমাধান হয়নি। আমরা পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের কাছ থেকে ইতিবাচক অঙ্গীকার চেয়েছি। এটাই প্রেসিডেন্ট ট্রাম্পের মূল লক্ষ্য ছিল। পুরো আলোচনা জুড়েই সে চেষ্টা করেছি, কিন্তু এখনও তা হয়নি। আলোচনা ব্যর্থ হওয়ার পর সকালেই পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রাওয়ালপিন্ডির বিমানবন্দর থেকে বিদায় নেন ভ্যান্স। পাকিস্তানের গণমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল 7টার কিছু পরে এয়ারফোর্স 2-তে ওঠেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ সময় তাকে এয়ারপোর্টে বিদায় জানান ফিল্ড মার্শাল আসিম মুনির। উপস্থিত ছিলেন পাকিস্তানি মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্যরা। ভ্যান্সের বিদায়কে কেন্দ্র করে পুরো বিমানবন্দরে কড়া নিরাপত্তা নেওয়া হয়। পাকিস্তান এয়ারফোর্সের কড়া নিরাপত্তায় দেশটির আকাশসীমা ত্যাগ করে জেডি ভ্যান্সকে বহনকারী বিমান। যুদ্ধ করে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি ইরানের। ইসলামাবাদের বৈঠকের সাথে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ফার্স্ট নিউজকে জানিয়েছেন, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল তারা। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন কর্মকর্তারা। জানান, হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করেছে তেহরান। পরে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার আর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি। আলোচনা ভেস্তে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে আশাবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে দেয়া ব্রিফিংয়ে এই আশাবাদ জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ আগামীতেও ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আলোচনা টেবিলে বসার যে উদ্যোগ নেওয়া হয়েছে সে ধারা অব্যাহত থাকবে বলেও মনে করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই বলেও জানান তিনি। এবং তেহরান, ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন বলেও জানান ইসহাক দার। হরমুজ নিয়ে অপরিবর্তিত থাকবে ইরানের সিদ্ধান্ত। দেশটির বিপ্লবী গার্ড IRGCর বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ। জানানো হয়, যতক্ষণ পর্যন্ত ওয়াশিংটন একটি যৌক্তিক চুক্তিতে সম্মত না হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়া হবে না। এছাড়া প্রণালী দিয়ে 2টি মার্কিন জাহাজ পার হওয়ার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। হরমুজ নিয়ন্ত্রণ মার্কিনীদের দায়িত্ব নয়, এমন মন্তব্য এসেছে ইরানের পক্ষ থেকে। আর গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে কোনো রকম নমনীয়তা দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
শনিবার দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে 24 ঘন্টায় হরমুজ প্রণালী পার হয়েছে 16টি জাহাজ, যা যুদ্ধবিরতি চলাকালে রেকর্ড। আজ শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজধানী সহ 4 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। সকালে ঢাকা উত্তর সিটিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। তিনি জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোর শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। সংবাদকর্মীদের এ সময় স্বাস্থ্যকর্মীর ভূমিকা অবতীর্ণ হওয়ার আহ্বান জানান তিনি। কর্মসূচির বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আরও বলেন, এটি জরুরি কর্মসূচি, সফল করতে হলে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। মানুষের সুবিধার জন্য স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী অনেক কেন্দ্র স্থাপন করা হয়েছে। সন্তানের টিকা নিশ্চিতে অভিভাবকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, 95% শিশুকে টিকার আওতায় না আনা গেলে প্রাদুর্ভাব কমানো যাবে না। হার্ড ইমিউনিটি নিশ্চিত করতেই হবে। যারা দীর্ঘদিন এখানে কাজ করেছেন, 9 মাসে হামের একটি টিকা দেওয়া হয়। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই এক সপ্তাহের মধ্যে 12ই এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। আগামী 20 তারিখ থেকে সারা দেশে এই হামের বিরুদ্ধে টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কর্মসূচির খোঁজখবর রাখছেন সহকর্মীরা, অপেক্ষা করছেন আমাদের জন্য। শুরুতেই যাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে। সহকর্মী হাসান মিসবা আছেন সেখানে। মিসবা, স্বাস্থ্যমন্ত্রী কি বললেন, যেহেতু উদ্বোধন করা হয়েছে এই টিকাদান কার্যক্রমের, এই মুহূর্তে কি কার্যক্রম চলছে? মিনিট 10 আগে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন তিনি টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন নগর ভবনে। উদ্বোধনের পরে তিনি বলেছেন 4.5 লাখ মানুষ, 4.5 লাখ শিশু দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে যারা আছে তারা যেন, তাদের অভিভাবকরা যেন এই টিকা নিতে শিশুদেরকে নিয়ে আসে। এবং আজকে আমরা এখানে দেখছি যে বেশ কিছু শিশু এখানে এসছে টিকা নেওয়ার জন্য। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে আমন্ত্রণ করে এখানে আনা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 450টি অস্থায়ী কেন্দ্র আছে এবং 90টি স্থায়ী কেন্দ্র। মোট 540টি কেন্দ্র থেকে 12 মে পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে এই টিকা দেওয়া হবে, টিকা কর্মসূচি চলবে। এই সময়ের বাইরেও, অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময়ের বাইরেও সন্ধ্যাকালীন সেন্টারও রাখা হয়েছে। অর্থাৎ যারা কর্মজীবী মা আছেন কিংবা যারা এই সময়টিতে টিকা নিতে পারবেন না, তারা সেই সন্ধ্যার সময় এসে সেই টিকাটি নিতে পারবেন এবং সেই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে নতুন সরকার দায়িত্ব নেবার পর হাম আসলে, তিনি তার ভাষায় বলেছেন যে দৈত্যের মতো সে আক্রমণ করেছে, সেটির জন্য আসলে সরকার প্রস্তুত ছিল না। পরবর্তীতে তারা টিকা সংগ্রহ করেছেন, সিরিঞ্জের সংকট ছিল সেটি তারা মোকাবিলা করেছেন। সব মিলিয়ে এখন কোনো ধরনের সংকট নেই এবং এই কর্মসূচি সুন্দরভাবে চলছে, এমনটি তিনি জানিয়েছেন। এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়েছেন যে যারা অভিভাবক আছেন তারা যেন শিশুদেরকে টিকা দিতে নিয়ে আসেন এবং নির্ভয়ে এই টিকাটি নেন হাম প্রতিরোধের জন্য। শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মেজবা। আমরা এবারে যাব রাজধানীর করাইল এলাকায়। সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, টিকাদান কার্যক্রম কেমন দেখছেন, বিশেষ করে অভিভাবকদের কেমন সাড়া দেখছেন? অভিভাবকদের সাড়া এক কথায় অভাবনীয়। তীব্র রোদ আজকে বাইরে, যেই মাঠটিতে দাঁড়িয়ে রয়েছে এখানে আসলে সেই অর্থে ছায়াযুক্ত কোনো জায়গাতে বসার ওই অর্থে কোনো সুযোগ পাচ্ছেন না অভিভাবকরা। তারপরও সেই রোদকে উপেক্ষা করে দেখুন, আমাদের ক্যামেরার লেন্সে নিশ্চয়ই আপনি খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন যে সেই রোদকে উপেক্ষা করে সন্তানকে টিকা দিতে নিয়ে এসেছেন এবং বেশ লম্বা সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে। যদিও আগের ঘন্টার চাইতে সেই লাইন অনেকখানি ছোট হয়েছে এই অর্থে যে অনেক সকালবেলাতেই তারা এসেছিলেন। প্রথম ধাপে কার্ড সংগ্রহ করা, পরের ধাপে গিয়ে শিশুকে টিকা দেওয়া, সব মিলিয়ে বেশ একটা লম্বা সময় পার করতে হচ্ছে। সেই সময়, পুরোটা সময় তারা আসলে রোদে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতেন যেন সেই টিকাটি তারা নিশ্চিত করতে পারেন। যতজন অভিভাবকের সাথে কথা হয়েছে, যে বিষয়টি খুব স্পষ্ট যে বিভিন্ন মাধ্যমে
সামাজিক মাধ্যমে কিংবা গণমাধ্যমের যেই সমস্ত খবর তারা দেখছেন, হামের প্রাদুর্ভাব সারা দেশ জুড়ে যেইভাবে করে ছড়িয়েছে, সেই বিষয়গুলো তাদেরকে অনেক বেশি আতঙ্কিত করেছে। এবং সেই আতঙ্কের জায়গা থেকেই, এক ধরনের সতর্কতার জায়গা থেকে যখন তারা এরকম খবর পেয়েছেন যে এই মাঠটিতে টিকা দেওয়া হবে, তখন আসলে তারা কেউই দেরি করেননি, বরং মাঠে চলে এসেছেন এবং সকাল থেকে সেই লাইনটি মেনটেন করে আসলে তারা সেই টিকাটি নিশ্চিত করছেন। সব মিলিয়ে অভিভাবকদের মধ্যে এই সতর্কতা তৈরি হয়েছে এবং এই সতর্কতা তৈরি হওয়াটাও খুব জরুরি, কারণ কোনো একজন অভিভাবক সতর্ক না হলে তার শিশুর সেই নিরাপত্তাটুকু নিশ্চিত হওয়া বেশ খানিকটা কঠিন। জানাচ্ছিলেন বিস্তারিত, ধন্যবাদ তাজনুর। এবার আমরা ঢাকার বাইরে যাব, বরিশালে যাচ্ছি। বরিশাল সিটি কর্পোরেশনে সহকর্মী কাউসার হোসেন আছেন এবং এই ক্যাম্পেইনের খোঁজখবর রাখছেন তিনি। যেহেতু সকাল 9টায় একযোগে ক্যাম্পেইন শুরু হবার কথা, কাউসার, সে হিসেবে প্রস্তুতি কেমন দেখছেন কিংবা উদ্বোধন হয়েছে কিনা আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বরিশাল সিটি কর্পোরেশনের যে কর্মসূচি সেটা বেলা 11টায় উদ্বোধন হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত হয়নি। এখানে বরিশালে যে মল্লিকা কিন্ডারগার্টেন রয়েছে, এখানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের এই কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। তিনি এখন পর্যন্ত আসেননি, আসলে কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচি উদ্বোধন হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই ক্যাম্পিংকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া রয়েছে, যেহেতু তারা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কিন্তু তাদের শিশুদের নিয়ে এই ক্যাম্পিংয়ে হাজির হয়েছেন। স্কুলের একটি কক্ষে প্রাথমিকভাবে এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে আজকে থেকে শুরু হয়ে প্রতিদিন বিকেল 4টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে এবং আগামী মাসের 10 মে পর্যন্ত এই কর্মসূচি বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ তারা অব্যাহত রাখবেন। এবং তাদের যে প্রাথমিক একটি লক্ষ্য রয়েছে, তারা জানিয়েছেন যে এই ক্যাম্পিংয়ের আওতায় 42,000 শিশুকে এই ক্যাম্পিংয়ের আওতায় আনা হবে এবং যদি লক্ষ্য তাদের পূরণ হয়, সেক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশন কেন্দ্রিক যে প্রাদুর্ভাব রয়েছে হামির, সেটি আসলে হ্রাস পাবে। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ কাউসার। সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি আমরা। এবং বেসামরিক জনগণ আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। আমি এই অনুষ্ঠানে আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করছি, যাদের অসীম আত্মত্যাগে আমাদের স্বাধীন এবং সার্বভৌম আজকের এই বাংলাদেশ। দেশের স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন সময় দেশের স্বার্থ বিরোধী তৎপরতা মোকাবেলা কিংবা বিদেশের মাটিতে দেশ এবং দেশের সশস্ত্র বাহিনীর গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখতে গিয়ে সশস্ত্র বাহিনীর যারা জীবন দিয়েছেন, যার মধ্যে পার্বত্য চট্টগ্রামে 217 জন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে এ পর্যন্ত 151 জন জীবন উৎসর্গ করেছেন। অনেকে হয়েছেন আহত। আমি তাদের আত্মদানকে কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনীর উপস্থিত অফিসার্স এবং সৈনিকবৃন্দ, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন প্রয়োজনে একটি অবশ্যম্ভাবী শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা রাখার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং রাষ্ট্রীয় সীমানার বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য হয়ে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশ্ব স্বীকৃত। 1971 সালে দেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, 1975 সালে 7ই নভেম্বরের সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব কিংবা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কাছে ছিল অনুপ্রেরণার উৎস। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। ছিলাম ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে।
শুরু হলো আন্তঃবাহিনী আজান ও খিরাত প্রতিযোগিতা 2026। সকালে রাজধানীর বিমান বাহিনী ঘাঁটির শাহীন মসজিদে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শফিকুর রহমান। সেনা নৌ বিমান বাহিনীর মোট 36 জন সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় খিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। পেট্রোল, অকটেন, ডিজেলের ঘাটতিতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। আর পরিস্থিতি সামাল দিতে অনেক ফিলিং স্টেশনে রেশনিং পদ্ধতিতে জ্বালানি বিক্রি করা হচ্ছে, যা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কিছু কিছু জায়গায় সরবরাহ শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পাম্প। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ পাচ্ছেন না তারা। মজুদ ফুরিয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে এই পাম্প। একই চিত্র রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায়। পেট্রোল ও অকটেনের সংকটই বেশি, আর ডিজেলও মিলছে চাহিদার তুলনায় কম। গ্রাহকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল মজুদ করে এই সংকট। নজরদারি বৃদ্ধির জোরালো দাবিও তুলেন তারা। এই মুহূর্তে আমরা রাজধানীর পরিবাগ এলাকায় যাব। সহকর্মী তানফির সিদ্দিক টিপু অপেক্ষা করছেন আমাদের জন্য। টিপু, আপনি পরিবাগের যে ফিলিং স্টেশনের সামনে আছেন, সকাল সকাল এই ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে আসা পরিবহনের চাপ কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, পরিবহনের কিন্তু দীর্ঘ সারি সেই সকাল থেকেই এখানে দেখা যাচ্ছে, এবং আপনাকেও যদি দেখানোর চেষ্টা করি যে প্রাইভেট কার, মোটরসাইকেলের দীর্ঘ লম্বা সারি তৈরি হয়েছে, এবং সেটি মূলত গতকাল রাত থেকেই অনেকে দাবি করছেন যে তারা এখানে অপেক্ষা করছেন। অনেকে সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, কেউ 5 থেকে 7 ঘন্টা এখানে অপেক্ষা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এটিও তারা অভিযোগ করছেন যে শহরের অন্য অনেকগুলো পাম্পেই আসলে তেল নেই, ফলে অনেকগুলো পাম্প ঘুরে তারা এখানে এসেছেন, এবং এই যে ভোগান্তি তারা পোহাচ্ছেন, তারা সেটির জন্য আসলে কে দায়ী বা কেন এটি হচ্ছে সেটিও জানেন না বলেই আমাদেরকে জানাচ্ছেন যে এই যে সংকট, সেই সংকট আর কতদিন চলবে, এবং এভাবে দিনের কর্মঘণ্টা কতদিন তারা এভাবে নষ্ট করবেন, সেই প্রশ্নটিও কিন্তু তারা তুলেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে পাম্পটিতে আমরা রয়েছি, এখানে এই মুহূর্তে মোটরসাইকেলকে 5 লিটার এবং যে প্রাইভেট কার রয়েছে তাকে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে, এবং এই পদ্ধতিতেই যতক্ষণ তেল তাদের কাছে থাকবে, এই পাম্প কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, ততক্ষণই তারা তেল দিয়ে যাবেন। এবং যারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রোদের মধ্যে, এবং তারা এই অপেক্ষা, তেলের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষা করছেন তারা, এবং সেই অপেক্ষার অবসান কখন হবে সেটিই মূলত এই যারা তেল নিতে আসছেন তাদের জানতে চাওয়া। বৃষ্টি, শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি টিপু। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে 4800 লিটার পেট্রোল এবং 2015 লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত 2টি ইঞ্জিন চালিত বোট সহ 4 জনকে আটক করা হয়। শনিবার উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড জানায়, বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে এসব জ্বালানি মজুত করছিল চক্রটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেসব জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, চোরাচালান রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে ভাঙচুর এবং কথিত পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, এবং সহকর্মী রুহুল আমিন বাবু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। কুষ্টিয়ায় তিনি আছেন এই মুহূর্তে। বাবু, এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মামলা যেহেতু হয়নি, নিহতের পরিবার বা পুলিশ কিছু বলেছে কিনা? বৃষ্টি, এই মুহূর্তে আমি ঠিক ঘটনাস্থলে রয়েছি, অর্থাৎ এখানে দৌলতপুর উপজেলার ফিলিপনগর, যেখানে এই গতকালকে এরকম একটি হামলার ঘটনা ঘটেছে, এবং যে কথিত পীরের কথা বলা হচ্ছে শামীম জাহাঙ্গীর, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং সকাল থেকে এবং গতকালকে দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল থেকেই এই ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজকে সকাল থেকেও অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন রয়েছে, আমরা ঘটনাস্থলে দেখছি, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আসবেন খুলনার অতিরিক্ত
অতিরিক্ত ডিআইজি তিনিও এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং পরিবারের যিনি নিহত শামীম জাহাঙ্গীর কথিত পীর যাকে বলা হচ্ছে তার বিভিন্ন সময়ের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং শামীমের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, নিহত শামীম জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার ভাইয়ের সঙ্গে তারা বলছেন যে আসলে মামলার ব্যাপারে বা বিচারের ব্যাপারে তারা সঠিক বিচার চাচ্ছে তদন্তপূর্বক, কিন্তু পাশাপাশি আসলে তারা এখনো মামলার কোনো প্রস্তুতি নেয়নি। তারা বলছেন যে তারা পরিবারের সদস্যদের সাথে বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে হয়তো একটা মামলার পর্যায়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরে যেহেতু ডিআইজি আসবেন, আসলে তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করবো যে আসলে এই বিষয়ে তারা কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা। এবং এর প্রেক্ষিতে এলাকাতে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার ঘটনা কিন্তু ঘটেনি। এই অবস্থার মধ্যে রয়েছে এখানকার পরিবেশ পরিস্থিতি। বৃষ্টি শুনছিলাম আমরা, অনেক ধন্যবাদ বাবু। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বিজু সাংগ্রাই ও বৈশুর সূচনা হয়েছে। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ভোরে খাগড়াছড়ি সদরের চেঙ্গি নদীর পাড়ে বাহারি রঙের ফুল নিয়ে জড়ো হন বিভিন্ন বয়সী নারী পুরুষ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পানিতে ভাসিয়ে দেওয়া হয় ফুল। পাহাড়ের চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায় তাদের স্ব ভাষায় বিজু সাংগ্রাই বৈশু নামে এই উৎসব পালন করবে। প্রধান সামাজিক উৎসব হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পাড়া মহল্লায় নানা আয়োজন চলবে। রাঙামাটিতে ফুল ভাসিয়েছে ত্রিপুরা, চাকমা, মারমা সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। অংশগ্রহণকারীরা ফুল নিয়ে সাজানো থালা পানিতে ভাসিয়ে দেন, প্রার্থনা করেন নতুন বছর যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনে। কাপ্তাই লেকের পাড়ে ভোর থেকে ঐতিহ্যবাহী পোশাকে নামে মানুষের ঢল। আর এই ছিল আমার কাছে